গ্রাম বাংলার দুপুর মানেই কেবল শান্ত নিঝুম প্রকৃতি নয়, এই নিস্তব্ধতার আড়ালে লুকিয়ে থাকে এক আদিম অশরীরী শিহরণ। যখন মাথার উপরে সূর্যটা ঠিক মাঝ আকাশে এসে স্থির হয়ে যায়, তপ্ত রোদে বাতাসের হাহাকার শোনা যায়, আর নির্জন বাঁশঝাড়ে হঠাৎ কোনো শব্দ না থাকলেও পাতাগুলো খসখস করে, ঠিক তখনই জন্ম নেয় দুপুরবেলা। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, দুপুরের ডাক। আমাদের গল্পটা একেবারেই কাল্পনিক, বাস্তবের সাথে কোনো ধরনের মিল নেই। শুধুমাত্র বিনোদনের পরিপ্রেক্ষিতেই আমাদের গল্পটা তৈরি করা হয়েছে। তাহলে চলুন আর দেরি না করে শোনা যাক আমাদের আজকের গল্প, দুপুরের ডাক। পল্লবদের গ্রামের বাড়িতেই চৈত্র মাসের সেই দুপুরটা ছিল বড্ডই শান্ত। বাড়ির বড়রা সবাই খেয়ে দিয়ে ওঘরে ঘুমাচ্ছিলেন। চঞ্চল রোদে পুকুর পাড়ের আম গাছগুলো থেকে চিল আর অন্যান্য পাখিগুলো ডাকছিল। পল্লব বারান্দায় বসে বই পড়ছিল। হঠাৎ সে শুনতে পেল খুবই একটা পরিচিত গলা। পল্লব অবাক, এই গলাটা তার খুব পরিচিত। কে ডাকছে তাকে এইভাবে? এই ভাবতে না ভাবতেই আবারও তার কানে এসে পৌঁছালো সেই একই ডাক। তুই একটু তাড়াতাড়ি আয় তো বাবা, আমার খুব অসুবিধা হচ্ছে, তুই একটু তাড়াতাড়ি আয়। এবার পল্লব বুঝতে পারল এটা তার ঠাকুমার গলার আওয়াজ। কিন্তু হতবাকের মতো সে আবার চিন্তা করতে লাগলো, তার ঠাকুমা তো 3 মাস আগেই মারা গেছেন, তাহলে তার ঠাকুমা তাকে ডাকছেন কিভাবে? না, এটা তার মনের ভুল ভেবে সে উড়িয়ে দিল। কিন্তু এবার যে ডাকটা ভেসে আসলো, সেই ডাকে সে আর জায়গাতে বসে থাকতে পারল না। তুই একটু আয় বাবা, আমার খুব কষ্ট হচ্ছে বাবা, বললাম তুই শুনতে পাচ্ছিস না আমার ডাক? এত কাতর এবং এত বিনয়ের সাথে তাকে ডাকা হচ্ছে, এই ডাকে পল্লব এবার সম্মোহন হয়ে গেল এবং সে টিপে টিপে যেন ঘরের কেউ জানতে না পারে যে সে এই ভর দুপুরে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। সে টিপি টিপি তাদের বাগানের দিকে এগিয়ে গেল। গ্রামের মানুষেরা বলে, রোদে যখন 4-5টা খা খা করে, তখন দুপুরের অপদেবতা বা নিশিরা সক্রিয় হয়ে ওঠে। তারা পরিচিত মানুষের গলায় ডাক দেয় এবং তাদেরকে এক অজানা ঠিকানায় নিয়ে যায়, এবং যাদের তারা ডেকে নিয়ে যায় তাদের শেষ পরিণতিটা একেবারেই ভালো হয় না। তাদের এখানে ওখানে অপমৃত্যু হতে দেখা যায়। তাই গ্রামের মানুষজন এই জিনিসটা খুবই ভয় পায়। কিন্তু পল্লব তখন যুক্তিবুদ্ধি হারিয়ে ফেলেছে, তার কাছে যেন নিজস্ব কোনো যুক্তিবুদ্ধি নেই। পুকুর পাড়ে সেই বড় তেঁতুল গাছের নিচে গিয়ে দেখল একজন ঝুঁকে বসে আছে। তার পরনে রয়েছে ঠিক তার দিদিমার মতোই পরনের থান কাপড়। তার ঠাকুমার পিঠের চুলগুলো অবিন্যস্তভাবে ছড়িয়ে পড়ে আছে। আরে, এটা তো দেখছি আমার দিদিমার মতন। এটা কি আমার দিদিমা? না, আমার দিদিমা তো 3 মাস আগে মারা গিয়েছেন। তাহলে কে উনি? না, একবার ডাকটা দিয়েই দেখি। দিদিমা, ও দিদিমা। তখন সেই পিছন ফিরে যে ঝুঁকে বসে আছে মূর্তিটা, সে আর কোনো পাত্তা দিল না এই ডাকে। পল্লব এবার আরো কৌতূহলী হয়ে উঠল, কে এটা? পিছন থেকে দেখতে তো ঠিক তার দিদিমার মতো লাগছে,
কিন্তু এটা কি করে সম্ভব যে মানুষটা 3 মাস আগেই মারা গেছে সেই এখন এখানে কিভাবে আসতে পারে? পল্লব আরও একটু এগিয়ে গেল সেই মূর্তিটার দিকে। কি গো দিদিমা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? এখনই তো তুমি আমাকে ডাকলে। তুমি সত্যি করে বলো, তুমি কে? তুমি আমার দিদিমা হতে পারো না, কারণ আমার দিদিমা 3 মাস আগেই মারা গিয়েছিলেন। তাহলে তুমি কে? কথা বলো। তখন সেই বৃদ্ধ মহিলাটা তার ভাঙ্গা ভাঙ্গা গলায় বলে উঠল, আয় বাবা আয়, তুই আমার ডাকে সাড়া দিয়ে এসেছিস। আয় বাবা আয়, আমার পেটটা একটু হাত গুলিয়ে দিয়ে যা। পল্লব হতভম্ব হয়ে সেই বৃদ্ধ মহিলার কথাটা শুনল। তবে এই কথাটা শুনে তার মনে আরও সন্দেহ জাগলো, কারণ এরকম কথা তো তার ঠাকুমা তাকে কখনো বলতেন না। তাহলে কে এই বৃদ্ধ মহিলা? এবার সে সাহস করে বৃদ্ধ মহিলার পিঠে হাত দিল। কিন্তু অবাক, এই পিঠে হাত দিতেই সে আলাদাই এক অনুভব করলো। সে অনুভব করলো সেই পিঠে কোনো মাংস নেই, কোনো রক্ত নেই, যেন শক্ত কোনো জিনিসের উপর সে হাত ঠেকিয়েছে এবং কাপড়টা খসখস করে উঠছে। এবং এই ঘটনায় পল্লব প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং ঝটকা দিয়েই সে হাতটা টেনে নিতে চাইল, কিন্তু তার হাতটা যেন সেই শক্ত জিনিসেই আঠার মতো লেগে গেছে। এবার সেই বৃদ্ধ মহিলা এক ভয়ঙ্কর হাসি দিয়ে চেঁচিয়ে উঠল, এতদিন পরে আজ আমার শিকার পেয়েছি। আজ পেট ভরে ওর রক্ত পান করবো। অনেকদিন পর মানব হাড় চিবিয়ে চিবিয়ে খাবো। কি মজা! কে তুই? কে তুই? এইভাবে কেন আমার সাথে করছিস? কে তুই? তোর আসল রূপে আয়। তুই কি আমাকে দেখতে চাস? তুই কি আমাকে দেখতে পারবি? তাহলে দেখ আমাকে, আমি দুপুরের ছেলে। আমি দুপুর বেলা তোদের মতো অবুঝ নির্মম মানুষদের ডেকে এনে তাদের নিজের মানুষের গলার স্বর দিয়ে তাদেরকে আমার কাছে নিয়ে আসি। আজকে তোকে আমি পেয়েছি, তুই আজ আমার শিকার। আজ তোকে আমি ভক্ষণ করব। আয় আয় আমার কাছে আয়। পল্লব তার চোখকে যেন আর বিশ্বাস করাতে পারছে না। এ কি অপার্থিব দৃশ্য দেখছে সে! তার চোখের সামনে এক ছলনাময়ী রাক্ষস, যে তাকে এখনই গ্রাস করে ফেলবে। সে কোন ফাঁদে পা দিয়েছে? এখান থেকে কি সে আর বের হতে পারবে? ওদিকে তার মায়ের কথা মনে হচ্ছে, তার মা তাকে হয়তো খুঁজছেন। সে এবার ভাবছে সে কি না ভুল করেছে এই মিথ্যা জালে ফা দিয়ে। এখান থেকে তার আর মুক্তি হওয়া হয়তো সম্ভব নয়। সে কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। কি করবে? এই ছলনাময়ীর হাত থেকে সে নিজেকে কি করে বাঁচিয়ে নিয়ে যাবে? ঠিক সেই মুহূর্তেই তার কানে ভেসে আসে তার মায়ের ডাক। পল্লব, এই পল্লব, কোথায় গেলি তুই? এই কোন দুপুরে তুই কোথায় চলে গেলি? তুই জানিস এই সময়টা কতটা খারাপ? কোথায় কোথায় তুই পল্লব? তোকে যদি একবার হাতে পেয়ে যাই ছেলে, তোকে আজ দেখে ছাড়বো। ভালো ভালো করে চলে আয়। এই শব্দ কানে পৌঁছাতেই পল্লবের শরীরে যেন এক বিদ্যুৎ দৌড়ায়। গ্রাম বাংলায় প্রচলিত আছে, মায়েদের থেকে বড় ভূত আর এই বিশ্বে কিছুই নেই। এই ডাকটা পল্লবের কানে পৌঁছাতেই পল্লবের শরীরে আলাদাই এক বিদ্যুৎ দৌড়ালো। তার মনে এরকম ভয় সৃষ্টি হলো তার মাকে নিয়ে।
কারণ সে জানে তার মা যদি তাকে একবার ধরতে পারে, এই পেতনি তাকে কি করবি, এর থেকেই খারাপ অবস্থা করে নেবে তার মা। এই পৃথিবীতে মায়ের ভয় থেকে এমন কোনো ভয় নেই যেটা সৃষ্টি হয়েছে। সবাই মাকে প্রচণ্ড ভয় পায়। এই মায়ের ভয়ের আগে এই ভূতের ভয় তো বিন্দুমাত্র। তারপর পল্লবের মনে হলো এখনই যেন তার মা বাঁশ নিয়ে আসছেন তাকেই মারবেন বলে। এই ধারণায় তার শরীরে প্রচণ্ড শক্তি জোগাড় হয় এবং সেই এক ঝটকা দিয়ে সেই শক্ত কঙ্কালসার দেহ থেকে তার হাতটা ছুটিয়ে নিল এবং সে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। তবে দৌড়ে পালানোর সময় তার কানে ভেসে আসছিল সেই কঙ্কালসার পেতনির শব্দটা। আজ তুই বেঁচে গেলি তোর মায়ের জন্য, কিন্তু কতদিন তুই এভাবে আমার কাছ থেকে বাঁচবি? একদিন না একদিন তোকে আমার কাছে আসতে হবে, সেদিন তোকে আমার কাছ থেকে কে রক্ষা করবে? পল্লব ছুটে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। তখন তার মা তাকে বলেন, কি হয়েছে বাবা, তুই এভাবে আমাকে জড়িয়ে ধরলে কেন? তখন পল্লব তার মাকে সমস্ত ঘটনাটা খুলে বলল। এরপর থেকে পল্লব দুপুরবেলা ঘর থেকেই বের হয় না। তার মনে এক অজানা অতৃপ্ত ভয়ের ছায়া লেগেছে। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প দুপুরের ডাক। গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভৌতিক গল্পে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।